ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা পরিষদের। সরকারের পদক্ষেপে হাইকোর্টের সন্তোষ। চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। সময় এখন দেশ গড়ার বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। 22,500 কোটি টাকা ছাপিয়েছে সরকার। আমানতের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান গভর্নরের। দুর্নীতি লুটপাটে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত হয়নি, প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। রবিবার রিপোর্ট দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। ইসকনকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বন ও পরিবেশক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, কোনো সংগঠনকে নিষিদ্ধের বিষয়েও আলোচনা হয়নি। এটি সংগঠন নয়, ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হিসেবে সরকার দেখছে বলেও পরিষ্কার করেন পরিবেশ ও বন উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা নিয়েও আলোচনা হয়। পরে সন্ধ্যায় ব্রিফিংয়ে এই বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে সাম্প্রদায়িক উত্তেজনা রাজনৈতিক দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই মিলে রুখে দিয়েছে। সবার সাথে আলোচনা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথাও জানান মাহফুজ আলম। সংস্কার একটু দৃশ্যমান হওয়ার পরই নির্বাচন হবে বলে জানান। কোনো সংগঠনকে নিষিদ্ধ না করার বিষয়টি জানান পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকলকে শান্ত থেকে ধ্বংসাত্মক ও অবমাননাকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান এই উপদেষ্টা। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে, এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটাকে সরকার একেবারেই হালকাভাবে দেখছে না। ইসকন ইস্যুটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায় আদালত এখনই হস্তক্ষেপ করছে না বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3টি মামলা করেছে সরকার। এখনো পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপে আদালত সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের সাংবিধানিক আইনে ওনারা গতকালকে সারাদিনের যে ব্রিফিং ছিল সবগুলোর ব্যাপারে কোর্টকে আশ্বস্ত করছে যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে। আজকে এখন পর্যন্ত আমাদের আজকে আপডেট হলো এটা। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া আছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি দাবি করেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। দাবি করা হয়, কিছু বিশেষ মহল অযৌক্তিকভাবে ইসকনকে বাতিলের দাবি করছে। চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য ইসকনের বক্তব্য নয় বলে জানান।
তাকে অনেক আগেই সংগঠনের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান চারুচন্দ্র দাস। ইসকন একটি অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় এটি ভারতীয় সংগঠন নয়। বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রশ্নই ওঠে না বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল আদালতের কার্যক্রম। ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবির পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবিও তোলেন তারা। প্রশ্ন তোলেন সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। সহকর্মী হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। মানববন্ধন, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সারাদিন উত্তাল ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। দুপুরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন নিহত আইনজীবীর সহকর্মীরা। বর্বর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। দাবি উঠে ইসকনকে নিষিদ্ধ করার। চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল দিতে হবে, না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। জেল কোডের কোন নিয়ম অনুযায়ী, আইনের কোন ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে আপনি ডিভিশন দিয়েছেন। জেল সুপার, সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন। এই আলিফ হত্যার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসী সংগঠন ইসকনের সকলকে গ্রেপ্তার করতে হবে। যদি অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। অবিলম্বে এই আলিফ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এদিকে ইসকনের তৎপরতা বাংলাদেশে কিভাবে চলে সে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আমরা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি এবং আইনের আওতায় এনে তার বিচার দাবি করছি। সরকারকে অনুরোধ করব যে এরকম একটি জঙ্গিবাদ এবং চরম সাম্প্রদায়িক সন্ত্রাসী একটি সংগঠনের তৎপরতা এদেশে কি করে চলতে পারে। আমাদের দেশে আইন আছে, সেই আইনের ভিত্তিতেই এই বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত। মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর নিয়ে তার অনুসারীদের তাণ্ডব, হামলা, ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 28 জনকে। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় থাকায় চট্টগ্রামের পরিস্থিতির আর অবনতি হয়নি জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। যে কোনো উস্কানি বা ইন্ধন থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে বৃহস্পতিবার তিনি জানান, গত 13 নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ পর্যন্ত 228 জন, মাদক ব্যবসায়ী ও অন্যান্য ঘটনায় 1328 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বান্দরবানের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠন কুকিচির ন্যাশনাল আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান। অভিযানে এ পর্যন্ত 179 জনকে গ্রেফতারের পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্রসহ 60টি বিভিন্ন ধরনের অস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, অভিযানে সন্ত্রাসী সংগঠনটির হামলায় সেনাবাহিনীর 7 সদস্য নিহত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করার পর এখন দেশ গড়ার পালা। মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশের এক নেতা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে যে নির্দেশনা দিয়েছেন তা একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলা, রংপুর মহানগর, সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ বিএনপির 10টি টিম অংশ নেয়। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং যা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব, যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়। এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব কারা সেই খেলাগুলোতে ভালো করতে পারবে। ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবারও তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এর জন্য কোনো অনৈক্য নয়, ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, ইসকনের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত, সবাইকে শান্ত থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক, কবি, শিল্পীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে জাতীয় কবিতা পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা যারা আছি, যার পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। বহুল আলোচিত সমালোচিত ইসকন নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করছে। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না। আলোচনা সভায় রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই টিকবে না। চট্টগ্রামে হত্যাকাণ্ডের পরও জনগণ অসাধারণ সংযম দেখিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না। এখন আপনি বলছেন, আপনি আবার বিভেদের কথা বলছেন। এখন আমাদের জাতীয় ঐক্য দরকার। ঐক্য হাড় যদি ভেঙে যায়, চামড়ার ঐক্য দিয়ে হয়। সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে। যদি স্বৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই,
তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সব সংজ্ঞা দিচ্ছে, স্বৈরতান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে, এটা কি করে কথা হতে পারে? আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চ্যালেঞ্জ হলো আওয়ামী ন্যারেটিভের কবর দিয়ে প্রপার ইতিহাসের সঠিক ধারায় সঠিক ন্যারেটিভ সেটাকে প্রতিষ্ঠা করতে। আপনাকে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে নির্বাচন দিয়ে যদি বেরিয়ে যেতে পারে, নিশ্চয়ই এই সরকারকে আমরা সাধুবাদ জানাবো। আলোচকরা বলেন, মানুষ নতুন উদাহরণ তৈরি করেছে, তারা কোনো উস্কানিতে পা দেবে না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যে কোনো নৈরাজ্য হঠকারী সিদ্ধান্ত জাতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্টরা সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে সবার প্রতি আহ্বান তার। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সাথে রাজনৈতিক দলের মতবিনিময়ের সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নস্যাতের পায়তারা করছে। ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত। বৃহস্পতিবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, রংপুরের একজন উপদেষ্টা হিসেবে তাকে বিবেচনা করতে। প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাইদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাইদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাইদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া উপস্থিত ছিলেন এ সময়। প্রধান উপদেষ্টা আবু সাইদের বাবা মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে উদ্ভূত সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানির জন্য সাধারণভাবে উদ্বেগের কথা জানিয়ে দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া জনগণের দুর্ভোগ লাঘবে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন জামায়াত নেতারা। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সহায়তা দিতে টাকা না ছাপানোর অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক নতুন করে ছাপিয়েছে 22,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, রবিবার থেকে গ্রাহকরা চাহিদা মতোই টাকা পাবেন। তবে সবাই টাকা নিতে গেলে কোনো ব্যাংকই দিতে পারবে না। গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এটি নিয়ে মাথা ব্যথা কেন্দ্রীয় ব্যাংকের বলে জানান তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশ্বস্ত করলেন গ্রাহকদের। জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, অর্থ না ছাপানোর অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকের কথা চিন্তা করেন দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হচ্ছে টাকা। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ বের করছে বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুর্নীতি লুটপাটের মাধ্যমে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত করা হলো না, এ প্রশ্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ জনগণের কাছে ফেরত দেওয়া না গেলে কিসের বিপ্লব? সরকার যোগ্যতা ও দক্ষতার সাথে দেশ চালাতে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, এমন মন্তব্য তার। আর্থিক খাতে লুটপাটের ফিরিস্তির শ্বেতপত্র রবিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানান ডক্টর দেবপ্রিয়। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দিন দিন অসহনীয় হচ্ছে নিত্যপণ্যের দর।
ফ্যাসিবাদের পতনের পর পেঁয়াজ আলুর মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে সাধারণ মানুষের এমন আশা থাকলেও সেই আশায় গুড়ে বালি ভোক্তাদের। অর্থনীতিবিদরাও বলছেন চাহিদা অনুযায়ী বাজারে যোগান দেওয়াটাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যিকার অর্থে এটা একটা আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ, যেখানে দুটো জিনিস একসঙ্গে যোগ হয়েছে, ইনফ্লেশন এবং রিজার্ভ ক্রাইসিস। একটু যদি আমরা ঠিক সিদ্ধান্ত না নিই আমরা কিন্তু হোঁচটকে পড়ে যেতে পারি। তো এই জন্য আমি বলবো যে এখন হয়তো যেটা দরকার যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের পাশে আমরা সাপ্লাইটাকে কিভাবে ইমপ্রুভ করব। অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ব্যাংকিং ও জ্বালানি খাতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান হলেও কিছু ক্ষেত্রে স্বচ্ছতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হলো? যেহেতু এই পদক্ষেপ তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। সরকারকে টার্গেট ভিত্তিক 6 মাসের কর্মপরিকল্পনার দলিল তৈরির তাগিদ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যদি যোগ্যতার সাথে আমি দেশ পরিচালনা করতে না পারি তাহলে কিন্তু ওই দক্ষতার অভাবের কারণে আমরা বাংলার মানুষকে হতাশাগ্রস্ত করে দিব। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। ডক্টর দেবপ্রিয় জানান, আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি রবিবার প্রধান উপদেষ্টাকে জানানো হবে। এরপর তা জনসম্মুখে প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে নরেন্দ্র মোদী বা ভারতের কারো কিছু বলার নেই। এদেশের মানুষ প্রচন্ড ধৈর্যশীল, অসাম্প্রদায়িক, তাই কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি বলে মন্তব্য তার। বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার এক সেমিনারে তিনি কথা বলেন। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে কি বলল তার উত্তর দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেন মান্না। বলেন, জনসভা ডেকে সেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে, এটা ছোট ব্যাপার নয়। এর বিচার না করলে এমন ঘটনা আরো বাড়বে বলে জানান তিনি। স্বৈরাচারী হাসিনার বার্তা দেয়া ভারত বন্ধ করছে না মন্তব্য করে তিনি অভিযোগ করেন, এর মানে ভারত তাকে উস্কানি দিচ্ছে। 15 বছর হাসিনা যে লুটপাট করেছে তার জবাব তাকে দিতে হবে বলে মন্তব্য করে মান্না বলেন, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রসঙ্গ। আজ শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস আরেনায় মুখোমুখি হবে স্বাগতিক বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। গাজীপুরে লড়বে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান এবং ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। একই সময় মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে লিগের প্রথম ম্যাচ থেকে দাপট দেখাতে চায় নতুন উদ্যমে সাজানো ব্রাদার্স, বলেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ। এবার অংশ নিচ্ছে 10টি দল। কয়েক বছরের দুরবস্থা কাটিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত গতবারে রেলিগেশনে পড়া ব্রাদার্স ইউনিয়ন। নতুন ম্যানেজমেন্টের অধীনে নতুনভাবে জেগে উঠতে চায় একসময়ের জায়ান্ট কিলার দলটি। লিগের প্রথম দিনই বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামবে গোপীবাগের দলটি। নির্ভর ফুটবল খেলতে ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। দিয়েছেন ব্রাদার্সের নতুন ম্যাচ জার্সি। দলবদল জটিলতায় নিয়মের ফাঁদে আটকে থাকায় জামাল ভুঁইয়াকে দলভুক্ত করেও খেলাতে পারছে না ব্রাদার্স। সমস্যার সমাধানের আশা করছেন ক্লাবটির আহ্বায়ক। লিগ টেবিলের ভালো অবস্থানের প্রত্যাশায় ধাপে ধাপে এগিয়ে যেতে চায় ব্রাদার্স ইউনিয়ন। ফাউন্ডেশন বিল্ড করতে চাই যে এভরি ম্যাচ আমরা এটা কিভাবে আমরা জিততে পারি, যে আমরা যেতে যত বেটার রেজাল্ট আনা যায়, সেটা টেবিলে আমরা যত উপরের দিকে থাকতে পারি। 2-4টা ম্যাচ যাওয়ার পরে আমরা হয়তো আবার পারফরমেন্স ইভালুয়েশন করতে পারবো। মুন্সিগঞ্জ হোম ভেন্যুতে দর্শক নিতে না পারা নৌবাহিনীর খেলা থাকায় লিগের প্রথম ম্যাচে
রহমতকে না পাওয়া সহ বিভিন্ন বিষয়ে বাফুফের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হলেও পরিবর্তিত পরিস্থিতিতে কোনো নেতিবাচক অভিযোগ নেই ইঞ্জিনিয়ার ইশরাকের। ফুটবলের স্বার্থে সহযোগিতার মনোভাব তার। এই বছর সবকিছুই ব্যতিক্রম। আপনারা জানেন যে একটা ব্যতিক্রমী অবস্থায় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে এবং সবকিছু খুব একটা মানে লিগের ফিক্সচারটাও ঘোষণাটাও 3বার বা 4বার পেছানো হয়েছে। অতএব আমরা এই সিজনে ভুল ত্রুটি ধরতে চাই না। অনুশীলনে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে ব্রাদার্স। ফুটবলে প্রাণ সঞ্চার করতে লিগের ম্যাচগুলোতে দর্শকদের মাঠে আসার আহ্বান রাখেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ক্লাবের সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ। দর্শকদের অনুরোধ করছি, আপনারা যেখানেই খেলা হোক আপনারা মাঠে আসেন, আপনারা খেলা দেখতে থাকেন, উৎসাহ দিতে থাকেন, প্লেয়ার তৈরি হয়ে যাবে। 4টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্র্যাকটিস ম্যাচ খেলার পরে আমাদের যে ক্লাবের অবস্থা, সেই অবস্থা থেকে প্রিপারেশন আমাদের কাছে ভালো মনে হয়েছে। একটা টিম সেট করেছি ক্যারিয়ার। তো অবশ্যই আমাদের যারা এখানে আমরা প্লেয়ার আসছি, অবশ্যই আমাদের এইখানে ভালো করার চিন্তা নিয়ে আসছি। তো আমরা যতটুকু পারি ততটুকুই আমাদের জায়গা থেকে মানে 100% চেষ্টা করব ব্রাদার্সকে ভালো কিছু দেওয়ার। গাম্বিয়ান কোচ ওমর সিসের অধীনে ব্রাদার্স শক্তি বাড়াতে দলভুক্ত করেছে 5 জন বিদেশি ফুটবলারকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন ইভেন্ট সংবাদ শিরোনামগুলো আর একবার জানি। ইসকন নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা পরিষদের। সরকারের পদক্ষেপে হাইকোর্টের সন্তোষ। চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। সময় এখন দেশ গড়ার, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। 22,500 কোটি টাকা ছাপিয়েছে সরকার। আমানতের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান গভর্নরের। দুর্নীতি লুটপাটে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত হয়নি, প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। রবিবার রিপোর্ট দিবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।